হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। কসবা কাণ্ডের 11 দিন পরে খুলল কলেজ। কলেজ খুললেও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। আইডি কার্ড ছাড়া ঢোকা নিষেধ কলেজে। আবারও জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে জল্পনা শব্দের নতুন সংজ্ঞা দিলেন তিনি। বললেন, আমার জলও নেই, পোনাও নেই, আমার রাজনীতি রয়েছে। ফের বেফাস মন্তব্য করে বিতর্কে উদয়ন গুহ। কোচবিহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মী আক্রান্ত হলে বিজেপি কর্মীদের পেটানোর নিদান উদয়নের। বিধানসভা নির্বাচনের বাকি কয়েক মাস। বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। কলকাতা বা শিলিগুড়ি নয়, মোদীর বঙ্গ সফরের গন্তব্য হতে পারে শিল্পাঞ্চল দুর্গাপুর। দলাই লামাকে ভারত রত্ন দেওয়ার আবদার সংসদের এক সর্বদলীয় ফোরামে। কেন্দ্রকে চিঠি দিলেন সংসদ সদস্যরা। পার্লামেন্টের যৌথ অধিবেশনে দলাই লামাকে আমন্ত্রণের দাবি। টানা 11 দিন বন্ধ থাকার পর অবশেষে 12 দিনের মাথায় খুলে গেল কসবার ল কলেজ। কলেজের বাইরে এবং ভেতরেও রয়েছে কড়া পুলিশি ব্যবস্থা। তবে সমস্ত ক্লাসের পঠন পাঠন এখনো শুরু হয়নি। ধর্ষণের ঘটনা সামনে আসার 12 দিনের মাথায় খুলল কসবা ল কলেজ। সকাল থেকে ছাত্রছাত্রীরা আগের মতোই আসছেন। বাইরে মোতায়েন করা রয়েছে পুলিশ। ভিতরেও পুলিশের আধিকারিকেরা উপস্থিত আছেন বলে জানা যাচ্ছে। সমস্ত ক্লাসের পঠন পাঠন শুরু হয়নি। আপাতত ভর্তির দিকে বেশি ফোকাস করতে চাইছে কলেজ কর্তৃপক্ষ। কসবা ল কলেজে ধর্ষণের ঘটনা সামনে আসতেই তোলপাড় রাজ্য। মূল 3 অভিযুক্ত এবং সিকিউরিটি গার্ডকে হেফাজতে নিয়ে এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। ঘটনার পর থেকে টানা 11 দিন বন্ধ ছিল পঠন পাঠন। সামনেই পরীক্ষা থাকায় এই নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন পড়ুয়ারা। কর্তৃপক্ষ তরফেও কলেজ খোলা নিয়ে সদুত্তর দেওয়া হয়নি। 7ই জুলাই সোমবার টানা 11 দিন বন্ধ থাকার পর 12 নম্বর দিনের মাথায় ফের খুলল কলেজ। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের অনুমতি নিয়ে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে কলেজ। প্রত্যেক দিন কলেজের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। কলেজ শেষ হওয়ার পর স্থায়ী নিরাপত্তা কর্মীর তত্ত্বাবধানে পুরো কলেজ পরিদর্শন করে তারপর কলেজ এবং কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হবে। ইউনিয়ন রুম এবং গার্ড রুম বন্ধ রয়েছে আগের মতনই। আপাতত পুরনো রস্টারের ভিত্তিতেই ক্লাস শুরু হয়েছে। ভর্তির দিকে বেশি নজর দিচ্ছে কর্তৃপক্ষ। তাই যাদের পরীক্ষা রয়েছে তাদের কলেজে আসতে নিষেধ করা হয়েছে। যাদের ফর্ম ফিল আপ সহ সেমিস্টারের অন্যান্য কাজ রয়েছে তারা আসছেন কলেজে। মূলত 3rd এবং 4th সেমিস্টারের ছেলেমেয়েরাই সোমবার সকাল থেকে ক্যাম্পাসে ঢুকতে শুরু করেছেন। সকলকে দেখাতে হয়েছে তাদের পরিচয়পত্র। পড়ুয়া ছাড়াও অশিক্ষক কর্মচারী এবং প্রফেসরদের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ রয়েছে। বহিরাগত আটকাতেই এই পদক্ষেপ বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। কলেজকে স্বাভাবিক ছন্দে ফেরাতে আপ্রাণ চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু অনেকেই আতঙ্কে কলেজে আসতে চাইছেন না বলে জানাচ্ছেন অভিভাবকেরা। এই পরিস্থিতিতে বাচ্চাদের একা ছাড়তেও তারা ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ। প্রতিদিনের মতোই সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা শব্দের নতুন সংজ্ঞা দিলেন তিনি। বললেন, আমার জলও নেই, পোনাও নেই, আমার রাজনীতি রয়েছে। দিলীপ ঘোষ মানেই বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র। বিশেষত লাগাম ছাড়া কথাবার্তা, বেফাস মন্তব্যের কারণে তার কুখ্যাতিও কম নেই। এই মুহূর্তে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন খানিকটা বাঁকমোড়ের মধ্যে দিয়েই চলছে। দলে গুরুত্ব কমেছে অনেকটাই, তবে নিজের মেজাজ বজায় রেখেছেন তিনি। রোজকার মতো সোমবারও নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরোনো দিলীপ ঘোষকে রাজনীতি নিয়ে প্রশ্ন করতেই একেবারে অভিনব জবাব শোনা গেল। বঙ্গ রাজনীতিতে জল্পনা শব্দের এক নতুন সংজ্ঞা দিলেন তিনি। বললেন, আমার জলও নেই, পোনাও নেই, আমার রাজনীতি রয়েছে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছর তা পালিত হয় ধর্মতলার প্রকাশ্য মঞ্চে। যুব তৃণমূলের উদ্যোগে এই অনুষ্ঠানে মূল বক্তা থাকেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই হাই ভোল্টেজ অনুষ্ঠানের মঞ্চে নানা সময় একাধিক চমক দেখা গিয়েছে। বিশেষত রাজনৈতিক ব্যক্তিত্বরা কেউ কেউ দলবদল করেছেন এই মঞ্চেই। এবার কি সংঘের অন্যতম সদস্য আদি বিজেপি নেতা দিলীপ ঘোষকে সেখানে দেখা যাবে? সোমবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণরত দিলীপকে এই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তার জবাবে তিনি বলেন, কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখাই যাবে। আসুক না 21 তারিখ। রাজনীতি জল্পনায় চলে, দেখা যাক না কি হয়। মানুষ কি জানতে চায় সেটাই আসল। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়।
আমার জলও নেই, পোনাও নেই, আমার রাজনীতি আছে। এও বলেন 21শে জুলাইয়ের পর আর কোনো প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সে তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, এই জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পোনাও নেই, আমাদের রাজনীতি আছে। দিলীপ ঘোষের এই বক্তব্য আরও বেশ কিছু জল্পনা উস্কে দিয়েছে অবশ্যই। শিগগিরই আবার সক্রিয় হতে চলেছেন তিনি, রয়েছে এই ইঙ্গিত। এমনিতেই রাজ্য বিজেপির সভাপতি বদলের পর সংগঠনে আদিদের গুরুত্ব বৃদ্ধির পথে হাঁটছে বঙ্গের পদ্ম ব্রিগেড। শ্রমিক ভট্টাচার্য দিলীপকে নিয়ে সাফ জানিয়েছেন, তাকে যখন যে কাজে লাগানোর কথা দল সেই কাজেই লাগাবে। উনি ছিলেন, আছেন, থাকবেন, উনি কোথাও যাচ্ছেন না। এরপর আবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি নিজেই নিশ্চিত করেছেন কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে। সব মিলিয়ে কথার গতি প্রকৃতি অনেকটাই ইঙ্গিত করছে 26-এর আগে ফের দাবাং রূপে ফিরতে চলেছেন দিলীপ ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক। মালদার হরিশ্চন্দ্রপুরের 2 নম্বর ব্লকের একটি সরকারি ভবনে চলছিল তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন। বলার সময় তিনি সরাসরি আক্রমণ করলেন জেলার দলের সাধারণ সম্পাদক বুলবুল খানকে। প্রস্তুতি সভা মুহূর্তের মধ্যেই বদলে গেল হাতাহাতি, ধস্তাধস্তিতে। আজকে তুমি বড় বড় কথা বলতে পারো, কার উদ্দেশ্যে, কার জন্য তোমাকে আজকে যে পাঠিয়েছি, কি জন্য আজকে তো বড় বড় কথা বলছো, কার কারণে? আমরা যদি সেদিন যদি টিকিটটা না দিতাম, যদি না করতাম, সেই কথাটা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে। অনুগামীদের মধ্যে বিবাদ, ধস্তাধস্তি, হাতাহাতি, আর এই নিয়েই শোরগোল মালদায়। বিরোধীদের দাবি, রতুয়ার পরে এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কে টিকিট পাবে আসলে তা নিয়ে কুন্দল। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক অফিসের সদ্ভাব ভবনে ওই সভার আয়োজন করা হয়েছিল। প্রথমে সভার ভিতরে ও বাইরে দুপক্ষের অনুগামীদের মধ্যে বচসা এবং তা পরে ধস্তাধস্তিতে গড়ায়। বিধানসভা ভোটের আগে যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে চর্চা। জেলা জুড়ে একের পর এক দলের দ্বন্দ্ব সামনে এসে পড়ায় অস্বস্তিতে পড়েছেন নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সদ্ভাব ভবনে বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সভায় মন্ত্রী ছাড়াও 2টি ব্লকের সমস্ত নেতারাই ছিলেন হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে সভাপতি জিয়াউর রহমান, জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি তাবারক হোসেন সহ শাখা সংগঠনের নেতারাও। সেখানেই শেষ বক্তা ছিলেন মন্ত্রী। সেখানেই মন্ত্রী জানিয়েছেন, এখন নতুন নতুন নেতা উঠে আসছে, অনেকেই নিজেকে বড় নেতা ভাবছে। বড় নেতা কিভাবে জেলা পরিষদের টিকিট পেয়েছিল তা জানি। এরপরই বুলবুল বলেন, আমাকে 2 মিনিট বলতে দিতে হবে, আমি উত্তরে কিছু বলতে চাই। তখন মন্ত্রী ঘনিষ্ঠ এক নেতা বলেন, মন্ত্রী তো কারোর নাম করেননি, তাহলে আবার বলার কি আছে? আর এরপরই তেলে বেগুনে জ্বলে ওঠেন বুলবুল অনুগামীরা। ভবনেই প্রবল উত্তেজনা তৈরি হয়। পরে বাইরেও দুপক্ষের অনুগামীরা তর্কাতর্কি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। মন্ত্রী অবশ্য পরে দাবি করেছেন, তেমন কিছুই হয়নি, সব মিটে গিয়েছে, কিন্তু তাতে বিতর্ক থামছে না। ভোটের আগে হরিশ্চন্দ্রপুরে খুব স্বস্তিতে নেই তৃণমূলের সংগঠন। হাই নিউজ নেটওয়ার্ক। নদিয়ার কৃষ্ণনগরে বাস দুর্ঘটনা। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের হেলিপ্যাড মোড়ের কাছে। বর্ধমান থেকে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন যাত্রী। নদিয়ার কৃষ্ণনগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন যাত্রী। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর হেলিপ্যাড মোড়ের কাছে। বর্ধমান থেকে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। সাধারণত দিনের এই সময় বাসে যাত্রী সংখ্যা কিছুটা বেশিই থাকে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাসের সামনের দিকের একটি চাকার অংশ খুলে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্র খবর, রাস্তার ওপর দিয়ে গতি নিয়ন্ত্রণের একটি বাম্পারের ওপর দিয়ে যাওয়ার সময় চাকার ওই অংশটি খুলে যায়। সামনে চাকাটি বাম্পারের ওপর ওঠার পরে বাসটিকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি চালক। কিছু দূর এগিয়ে রাস্তার ওপরেই উল্টে যায় বাসটি।
যাত্রীরা সকলে বাসের মধ্যেই আটকে পড়েন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই আশেপাশের পথচারী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে গিয়ে উদ্ধার কাজে হাত লাগান। প্রাথমিকভাবে এলাকাবাসীরাই বাসের মধ্যে থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানাতেও। দুর্ঘটনাগ্রস্ত বাসে জানলা দিয়ে একে একে বার করে আনা হয় যাত্রীদের। সূত্রের খবর, দুর্ঘটনায় প্রায় 30 জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটেছে বাসে করে আসছিলাম, যে বাসটা বাম্পারে কি পাতি ভেঙে গেল, পাতি ভেঙে গিয়ে একেবারে অ্যাক্সিডেন্ট করলো। মানে কিসে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো? অ্যাক্সিডেন্ট করলে একটা লাইটের পোস্টে ধাক্কা মারলো, দিয়ে উল্টে গেল। বাস উল্টে গেছে? একদম উল্টে গেছে। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা নবদ্বীপ থেকে আমরা করিমপুর যাচ্ছিলাম, করিমপুরে মেয়ের বাড়ি যাচ্ছিলাম। এই ঘটনাটা হলো। কোথায় হয়েছে এটা? এটা হয়েছে আপনার হেলিপ্যাডের ওখানে? হেলিপ্যাডে। ওই বাসে কতজন ছিল? তা 40-50 জন ছিল। কতজন আহত হয়েছে? অত বলতে পারবো না, তাও মোটামুটি আহত তা 30-40 জন হয়েছে। ইতিমধ্যে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। রাস্তার ওপরেই বাসটি উল্টে পড়ার কারণে যানজট তৈরি হয়েছে। একটি ক্রেনের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তার ওপর থেকে সরানো হচ্ছে। এলাকায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। সামনে বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে সব দলগুলি। আর তার মধ্যেই শোনা যাচ্ছে আসন্ন বঙ্গ সফরে দুর্গাপুরকেই বেছে নিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 18 জুলাই রাজ্যে আসছেন তিনি। সামনেই বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে সব দলগুলি। পাশাপাশি দুর্গাপুর সাংগঠনিক জেলাকে চাঙ্গা করার প্রয়োজনীয়তা বেশ টের পাচ্ছে নেতাকর্মীরা। কারণ 24 লোকসভা নির্বাচনে জেতা আসন হাতছাড়া হয়েছে। বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্ব দুটি আসনেই পদ্মকে দুর্মুষ করেছে ঘাসফুল শিবির। 2 লোকসভা আসনে জয়ী হয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ ও শর্মিলা সরকার। সেই ক্ষত ভুলতে পারেনি গেরুয়া ব্রিগেড। শোনা যাচ্ছে আসন্ন বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার স্থল হিসেবে তাই দুর্গাপুরকেই বেছে নেওয়া হচ্ছে। আগামী 18 জুলাই ফের রাজ্যে আসছেন মোদী। সভা করতে পারেন দুর্গাপুরের মাঠে। ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির তরফে চূড়ান্ত শিলমোহরের অপেক্ষা। শেষ মুহূর্তে বড় কোনো বদল না ঘটলে দুর্গাপুরেই সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রথমে শোনা যাচ্ছিল ওই দিন বারাসাত, বনগাঁ, ব্যারাকপুর, কলকাতা উত্তর এই 4 সাংগঠনিক জেলা নিয়ে জনসভা করবেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য সভাস্থল হিসেবে দমদম সেন্ট্রাল জেলের মাঠের কথা আলোচনা হচ্ছিল বলেই সূত্রের খবর। এছাড়া বারাসাতের কোথাও জনসভা হতে পারে সেই জল্পনাও শোনা যাচ্ছিল। সেই মতো দলের নেতা কর্মী সমর্থকরা জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। তবে সম্প্রতি একেবারেই অন্য জায়গার নাম উঠে এসেছে আলোচনায়, তা হল দুর্গাপুর। এই শিল্পাঞ্চলে পদ্মের ভালো দাপট থাকলেও 24 নির্বাচনে ঘাসফুলের ধাক্কায় ধরাশায়ী হতে হয়েছে বিজেপিকে। দুর্গাপুর এলাকায় 2টি লোকসভা আসনেই জিতেছে তৃণমূলের প্রার্থীরা। এমনকি দিলীপ ঘোষের মতো দাবাং নেতাকে প্রার্থী করেও গড় রক্ষা হয়নি গেরুয়া শিবিরের। সেই কারণেই কি মোদীর পরবর্তী সভাস্থল হিসেবে দুর্গাপুরকেই বেছে নেওয়া হচ্ছে? এই নিয়ে স্বভাবতই তুঙ্গে আলোচনা। দক্ষিণবঙ্গে বিজেপির সাংগঠনিক দুর্বলতা সর্বজনবিদিত। যদিও বা মধ্যবঙ্গের এই সমস্ত এলাকায় জনপ্রতিনিধিরা ছিলেন গত নির্বাচনের পর, আর তাও নেই। 26 নির্বাচনে সংগঠনকে ফের ঘুরে দাঁড়ানোর ভোকাল টনিক দিতেই মোদীর আসন্ন সফর। সব ঠিক থাকলে দুর্গাপুরের কোনো মাঠে সভা করবেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। ভারী বৃষ্টি আর তার জেরে ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মন্ডিতেই প্রাণ হারিয়েছেন 14 জন। তারপরেই ওই কেন্দ্রের বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের অনুপস্থিতি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল কংগ্রেস। এই পরিস্থিতিতে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে যুক্তি দিলেন মন্ডির সাংসদ। দাবি করলেন তিনি মন্ত্রী নন, ত্রাণের জন্য তহবিলও নেই। তারপরেও কেন্দ্রের থেকে টাকা আনার চেষ্টা করছেন। গত কয়েকদিনে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মান্ডিতে 31 জন এখনো নিখোঁজ। 150টির বেশি বাড়ি ভেঙে পড়েছে। 31টি গোশালা, 14টি সেতু ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে সাংসদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার মুখে রবিবার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যান কঙ্গনা। তখনই তিনি বলেন, বিপর্যয় মোকাবিলার জন্য আমার কাছে কোনো তহবিল নেই, আমি কোনো মন্ত্রীও নই। সাংসদদের কাজ সংসদেই সীমাবদ্ধ। প্রকল্পের ক্ষেত্রে আমরা ক্ষুদ্র, কিন্তু কেন্দ্রের থেকে বিপর্যয় মোকাবিলার অনুদান আনার চেষ্টা করছি। तो है तो यहीं पे, लेकिन ये विपक्ष की बातें हैं। अब उन लोगों ने राजनीति करनी है, पर मुझे नहीं लगता कि हमारे जो जनसाधारण है
उनको इसी बात की कोई आशंका है कि हमारी जो टीम्स हैं वो हर जगह पहुंची हुई है और जितने भी हम लोगों ने हर जगह की एक कमिटी बनाई हुई है प्रभावित एरियाज की जिनके अपने चेयरपर्सन्स हैं। तो इतनी बारीकी में जब काम होता है तो कोई आशंका लोगों को तो नहीं है। এরপরই কঙ্গনা আঙুল তোলেন হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের দিকে। তার দাবি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনকে কোনো সাহায্য দিচ্ছে না কংগ্রেস সরকার। তার কথায়, যারা এই পরিস্থিতির জন্য দায়ী তারা মুখ লুকিয়ে রয়েছেন। কেন্দ্রীয় অনুদান ওদের কাছে আসে, আমার বা জয়রাম ঠাকুরের কাছে আসে না। আমার নীতি নির্ধারণের ক্ষমতা নেই। কঙ্গনা এও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেও পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। অভিনেত্রীর কটাক্ষ, প্রতি বছর যেভাবে হিমাচলে বন্যা হচ্ছে সেজন্য আগামী 20 বছর হিমাচল প্রদেশে ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস। হাই নিউজ নেটওয়ার্ক। ব্রাজিলের 17তম ব্রিক্স সম্মেলনে উপস্থিত হয়ে পেহেলগাঁও হামলা নিয়ে সরব হলেন মোদি। মোদির কথায়, মানবতার সবথেকে বড় চ্যালেঞ্জ সন্ত্রাস। শুধু ভারতের ওপর হামলা নয়, এটি মানবতার উপরও হামলা। সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর। ব্রাজিলের 17তম ব্রিক্স সম্মেলনের শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক শাসনের সংস্কার বিষয়ক আলোচনা সভায় এভাবেই পেহেলগাঁও হামলা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ব্রিক্সের সভায় বিশ্বের রাষ্ট্রনেতাদের সামনে প্রধানমন্ত্রী বলেন, পেহেলগাঁও হামলা শুধু ভারতের উপর আঘাত এমন নয়, এটি মানবতার উপরও আঘাত এনেছে। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলায় 26 জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। এরপরই সন্ত্রাসকে মদদ দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয় ভারত। 6ই মে রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারত। এরপরই আজারবাইজানে ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছিল, জম্মু ও কাশ্মীরের একটি ঘটনার পর ভারত অকারণে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে। এরই মধ্যে ব্রিক্স সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, মানবতার সবথেকে বড় চ্যালেঞ্জই হল সন্ত্রাস। পেহেলগাঁওয়ের হামলা শুধু ভারতের উপর হামলা নয়, এটি মানবতার উপরও হামলা। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্রিক্স দেশগুলিকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মোদি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির কোনো জায়গা নেই। যদি কোনো দেশ সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে, তবে তাকে এর মূল্য চোকাতেই হবে। হাই নিউজ নেটওয়ার্ক। দলাই লামাকে ভারত রত্ন দেওয়ার দাবি করেছেন ভারতের সংসদের কয়েকজন সদস্য। তারা চান দলাই লামা ভারতের সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিন, সেখান থেকেই গোটা বিশ্বকে শান্তি ও সৌহার্দ্যের বার্তা দিন। এই নিয়ে খুব শিগগিরই লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের কাছে চিঠি পাঠাবেন ওই সাংসদরা। তিব্বতের ওপর চীনা আগ্রাসনের বিরুদ্ধে দেশ জুড়ে প্রচার শুরু করবেন তারা। তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামাকে ভারত রত্ন দেওয়ার দাবি জানালো ভারতের এক সর্বদলীয় সংসদীয় ফোরাম। একই সঙ্গে তাকে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এই পদক্ষেপে চীন যে রীতিমতো বিরক্ত হবে তা আগেই স্পষ্ট। দ্য ইকোনমিক্স ফোরামের প্রতিবেদন অনুযায়ী এই আহ্বান জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে অল পার্টি ইন্ডিয়ান পার্লামেন্টারি ফোরাম ফর টিবেট। এই ফোরামে বিজেপি, বিজেডি, জেডিইউ সহ বিভিন্ন দলের সাংসদরা রয়েছেন। সম্প্রতি তাদের দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফোরামের আহ্বায়ক ও বিজেডি রাজ্যসভার সাংসদ সুজিত কুমার বলেছেন, আমরা দলাই লামাকে ভারতরত্ন দেওয়ার জন্য স্বাক্ষর সংগ্রহ শুরু করেছি। অনেক সাংসদ এতে সমর্থন জানিয়েছেন, কেউ কেউ ভিডিও বার্তাও পাঠিয়েছেন। আমরা শীঘ্রই লোকসভা ও রাজ্যসভার স্পিকারের কাছে চিঠি দেব, যাতে দলাই লামাকে সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। এই ফোরামে রয়েছেন বিজেপি সাংসদ অশোক বাজপেয়ী, লাহোর সিং সিরোয়া, বিনয় দিনু টেন্ডুলকর, তাপির গাও ও রাজেন্দ্র আগরওয়াল। দলটি চীনের হস্তক্ষেপের বিরোধিতা করে বলেছে, তিব্বতের পরবর্তী দলাই লামা কে হবেন সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তিব্বতের মানুষেরই রয়েছে। অরুণাচল প্রদেশের সাংসদ তাপির গাও প্রস্তাব দিয়েছেন, তিব্বতের সমর্থনে দেশে বড় ধরনের গণর্যালির আয়োজন করতে হবে, যাতে সাধারণ মানুষও চীনের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন। তিনি চান দলাই লামা সংসদের কেন্দ্রীয় হলে শান্তি ও সহানুভূতি নিয়ে ভাষণ দিন। এই ফোরাম আরও জানিয়েছে, সম্প্রতি মার্কিন কংগ্রেসের তিব্বতের পক্ষে একটি প্রস্তাব পাশ হয়েছে, যা খুবই ইতিবাচক। ভারতের সংসদেও এমন একটি প্রস্তাব আনা উচিত বলে মনে করে তারা। গত বছর ফোরামের প্রথম বৈঠকের পর থেকেই চীন এই উদ্যোগের বিরুদ্ধে সরব হয়েছে। তবে নেতারা বলেছেন, তিব্বতের ন্যায়সঙ্গত দাবির পাশে দাঁড়ানো ভারতের নৈতিক কর্তব্য। বিশেষজ্ঞদের মতে এই ফোরামের দাবি ভারতের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা, যা চীনের ওপর চাপ তৈরি করতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যেসব দেশ যুক্ত থাকবে তাদের বাড়তি আরও 10% কর দিতে হবে মার্কিন পণ্যে।
সোমবার সকালে এমনটাই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকেই বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির কাগজ পেয়ে যাবে জানিয়েছেন তিনি। আমেরিকার সময় অনুযায়ী সোমবার বেলা 12টা থেকে এই কাগজ দেওয়া হবে। কোনো দেশের ক্ষেত্রে তা হবে চুক্তির নথি, কোনো দেশের ক্ষেত্রে শুল্কের চিঠি। সমাজ মাধ্যমের একটি পোস্টে একথা জানিয়েছেন ট্রাম্প। ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যেসব দেশ যুক্ত থাকবে তাদের বাড়তি আরও 10% কর দিতে হবে মার্কিন পণ্যে। সোমবার এমনটাই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, ব্রিক্স সম্মেলনের জন্য আপাতত ব্রাজিলে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে চলছে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন। ব্রিক্সের প্রাথমিক সদস্য দেশগুলির মধ্যে ভারত ছাড়াও রয়েছে চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এছাড়াও পরে এই জোটে যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, ইথিওপিয়া, মিশর এবং ইন্দোনেশিয়া। ইতিমধ্যে ব্রিক্স থেকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ইরানের হামলার বিরুদ্ধে সম্মিলিত বিবৃতি দেওয়া হয়েছে। যদিও সরাসরি আমেরিকা বা ইসরায়েলের নাম করা হয়নি, তবে বার্তা ছিল স্পষ্ট। তারপরেই ট্রাম্প ব্রিক্সে যুক্ত দেশগুলিকে নিয়ে এই ঘোষণা করলেন। সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে কোনো দেশ যুক্ত হলে তাদের ওপর বাড়তি 10% কর চাপানো হবে। এর কোনো ব্যতিক্রম হবে না। আরও একটি পোস্টে ট্রাম্প লেখেন, আমেরিকার শুল্ক চিঠি বা চুক্তিপত্র বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে সোমবার বেলা 12টা থেকে। ব্রিক্সের মঞ্চ থেকে সন্ত্রাস নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন মোদি। নাম করেই বার্তা দিয়েছেন পাকিস্তানকে। বলেছেন, সন্ত্রাসের নিন্দা করা আমাদের নীতি হওয়া উচিত। নিজেদের সুবিধা দেখে সন্ত্রাসের নিন্দা করা উচিত নয়। ভারত সন্ত্রাসের শিকার, পাকিস্তান সন্ত্রাসের মদতদাতা। তাই দুদেশকে একই মাপকাঠিতে ফেলা ঠিক নয়। অনেকেই নিজের ব্যক্তিগত বা রাজনৈতিক সুবিধার জন্য সন্ত্রাস নিয়ে চুপ করে থাকেন, এমনটাই জানিয়েছেন মোদি। এরপরেই সন্ত্রাস নিয়ে ব্রিক্সের যৌথ বিবৃতি আসে। তাতে ছিল পহেলগাঁওয়ের প্রসঙ্গ। বিবৃতিতে বলা হয়, আমরা 22শে এপ্রিল জম্মু কাশ্মীরে হওয়া জঙ্গি হামলার কড়া নিন্দা করছি। আমরা সন্ত্রাস প্রসঙ্গে শূন্য সহনশীলতার নীতি মেনে নেওয়ার আর্জি জানাচ্ছি। আমাদের মতে সন্ত্রাসের মোকাবিলায় দ্বিচারিতা করা উচিত নয়। আন্তর্জাতিক আইন মেনে রাষ্ট্রগুলির সন্ত্রাসের মোকাবিলা করা উচিত। রাষ্ট্রপুঞ্জের তালিকায় থাকা সব জঙ্গি ও জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। ব্রিক্স থেকে রিও ডি জেনেইরো ঘোষণাপত্রে ইরানে হামলারও নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, ইরানের ওপর গত 13ই জুন যে সামরিক অভিযান চালানো হয়েছে আমরা তার নিন্দা করছি। এটা আন্তর্জাতিক আইনের এবং রাষ্ট্রপুঞ্জের সনদের বিরোধী। বিবৃতিতে এসেছে শুল্কের প্রসঙ্গ। বলা হয়েছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ, তা নিয়ে নির্বিচারে শুল্ক বৃদ্ধি করাই হোক বা অন্য কোনো ঘোষণা, এগুলি বিশ্ব বাণিজ্যকে আরও পিছিয়ে দেয়, বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করে। আমেরিকার নাম না করলেও শুল্ক নিয়ে এই বার্তা যে ট্রাম্পকেই তা স্পষ্ট। আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্প ভারত সহ একাধিক দেশের ওপর বাড়তি শুল্ক ঘোষণা করেছেন। ভারতের ওপর চাপানো হয়েছে 26% কর। তারপর এই শুল্ক আরোপের সিদ্ধান্ত 3 মাস স্থগিত রাখা হয়, যে সময়সীমা শেষ হচ্ছে 9 জুলাই। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে সমঝোতার চেষ্টা চালিয়েছে। কথা চলছে নয়াদিল্লির সঙ্গেও। তবে এখনও ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি। তার মাঝেই ব্রিক্স নিয়ে বাড়তি শুল্কের এই ঘোষণা করলেন ট্রাম্প। চুক্তিপত্র দেওয়ার কথাও জানিয়ে দিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন ধনকুবের ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোঝালেন, দ্বিদলীয় ব্যবস্থায় তৃতীয় দল এলে কি হয়। মাস্কের দলকে হাস্যকর বলে উল্লেখ করেছেন তিনি। এও বুঝিয়ে দিয়েছেন, এই নতুন দলকে কোনো গুরুত্ব দিতেই রাজি নন তিনি। শনিবার নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন মাস্ক। নাম দিয়েছেন আমেরিকা পার্টি। আমেরিকার শাসন ব্যবস্থা দ্বিদলীয়। দুটি দলের মধ্যেই মূলত নির্বাচনী লড়াই হয়ে থাকে। আমেরিকার ক্ষেত্রে সেই দুই দল রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাটিক পার্টি। এই দুইয়ের বাইরে থেকে মাস্ক তৃতীয় দল আনলেন। আমেরিকার দ্বিদলীয় শাসন ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছেন টেসলা, স্পেসএক্সের কর্ণধার। রবিবার নিউ জার্সি থেকে ওয়াশিংটনে যাওয়ার সময় ট্রাম্পকে এই নতুন দল নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমার মনে হয় তৃতীয় দল গঠন করা হাস্যকর। এখানে শাসন ব্যবস্থা দ্বিদলীয়, বরাবরই তাই ছিল। এর মধ্যে তৃতীয় দল শুধুই বিভ্রান্তি তৈরি করে, কখনোই কোনো তৃতীয় দল সফল হয় না। সুতরাং মাস্ক এটা উপভোগ করুক, কিন্তু আমার মনে হয় এটা হাস্যকর। মাস্ক নতুন দল ঘোষণা করার পর সমাজ মাধ্যমেও তাকে কটাক্ষ করেছেন ট্রাম্প। লিখেছেন, মাস্ক একেবারে লাইনের বাইরে বেরিয়ে গেছেন, এটা দেখে আমি দুঃখিত। গত 5 সপ্তাহে উনি ট্রেনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন। আমেরিকায় তৃতীয় দল একটাই জিনিস ভালো করতে পারে, সেটা হলো সম্পূর্ণ বিশৃঙ্খলা তৈরি করা। র্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাটদের আমরা সেটাই করতে দেখেছি। ট্রাম্পের মন্তব্য আমেরিকার রিপাবলিকানদের সঙ্গে মাস্কের বিরোধ আরও তীব্র হলো। কয়েক মাস আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের হয়ে ঢালাও প্রচার করেছিলেন মাস্ক।
রিপাবলিকান পার্টির অন্যতম বড় সমর্থক এবং আর্থিক সহায়ক ছিলেন তিনি। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল, ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসে আলাদা দপ্তর তৈরি করে মাস্ককে নিয়োগ করেন ট্রাম্প। তবে সেসব এখন অতীত। মাস্ক ইস্তফা দিয়েছেন ট্রাম্পের প্রশাসন থেকে। মার্কিন প্রশাসনে খরচ ও কর কাটছাটের একটা বিল এনেছেন ট্রাম্প। সম্প্রতি তা কংগ্রেসের উভয় কক্ষে পাশ হয়েছে এবং আইনে পরিণত হয়েছে। ট্রাম্পের সেই বড় ও সুন্দর বিল নিয়ে বিতর্কের সূত্রপাত। মাস্ক দাবি করেন এই আইনের ফলে আমেরিকার অর্থনীতি ধ্বংসের পথে এগিয়ে যাবে। ট্রাম্প সে দাবি উড়িয়ে দিয়েছেন, বরং তার দাবি মাস্ক ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা ভেবে নতুন আইনের বিরোধিতা করছেন। নিজের নতুন দলকে মাস্ক আমেরিকার নির্বাচনী প্রক্রিয়ায় নথিভুক্ত করিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি জানিয়েছেন 2026 সালের মিড টার্ম ইলেকশনে লড়বে এই আমেরিকা পার্টি। আমেরিকার ইতিহাসে এর আগেও একাধিক তৃতীয় দল গঠিত হয়েছে, তবে ভোটের ময়দানে তারা স্থায়ী হতে পারেনি। মাস্কের দল কতটা সাফল্য পায় সেদিকে নজর রয়েছে সকলের। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানের কারণে মৃতের সংখ্যা আরও বাড়ল। চলছে উদ্ধার কাজ, এখনও নিখোঁজ অনেকে। আগামী শুক্রবার পরিস্থিতি দেখতে টেক্সাসে যেতে পারেন ট্রাম্প। আমেরিকান টেক্সাস প্রদেশে হড়পা বানের কারণে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেল। ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত 28 শিশু সহ 82 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ অনেকেই। ভারী বৃষ্টির মধ্যেই উদ্ধার কাজ চলছে সেখানে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের আর্জি মেনে বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে টেক্সাসে যেতে পারেন তিনি। শুক্রবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকার টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। ওই প্রদেশের দক্ষিণ পশ্চিম দিকে গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই। শনিবার জানা গিয়েছিল 24 জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা। সপ্তাহান্তে ছুটিতে সামার ক্যাম্প করতে নদীর ধারে তাঁবুতে থাকছিল একটি স্কুলের ছাত্রীরা। তাদের মধ্যেই প্রায় 27 জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। নিকটবর্তী শহর কেরভিলের প্রশাসক ডাল্টন রাইস জানিয়েছে 27 জন ছাত্রী ছাড়াও অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সংখ্যা 40-এরও বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজে নেমেছে আমেরিকান উপকূলবর্তী বাহিনী। আকাশপথেও চলছে তল্লাশি অভিযান। কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ পশ্চিম দিকে এক নাগারে ভারী বর্ষণের জেরে মাত্র 45 মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর 26 ফুট বৃদ্ধি পায়। টেক্সাস প্রশাসনের তরফে জানানো হয়েছে নদীর জলস্তর অল্প সময় এতটা বেড়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেননি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।